আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই দেশের বর্তমানে পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, আজকে আমি এমন কিছু রাজনৈতিক সত্য আর পর্দার পেছনের সমীকরণ নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি, যা হয়তো এই মুহূর্তের বদলে যাওয়া রাজনৈতিক পরিবেশে অনেকেই কিন্তু প্রকাশ্যে বলতে খুব একটা সাহস পাচ্ছেন না। আপনি যদি ভেবে থাকেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল কিংবা শেখ হাসিনার মতো একজন অপরাজেয় নেত্রীকে সাময়িকভাবে ক্ষমতার বাইরে রাখা মানেই তাদের যে রাজনৈতিক অধ্যায় সেই অধ্যায়ের চিরতরে সমাপ্তি। তবে আন্তর্জাতিক কূটনীতি আর ইতিহাসের গতিপথ কিন্তু আপনাকে সম্পূর্ণ অন্য হিসাব দেখাচ্ছে। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, ক্ষমতার এত বড় পট পরিবর্তনের পরও কেন বিশ্বজুড়ে রয়টার্স কিংবা এএফপির মতো শীর্ষ সংবাদ মাধ্যমগুলোতে এখনো ঘুরে ফিরে শেখ হাসিনার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে? কেন ভারতের রাজধানী দিল্লিতে ব্রিক্স সম্মেলনের নিমন্ত্রণ পাঠানো নিয়ে আজ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আর নরেন্দ্র মোদীর ভারত সরকারের মধ্যে এত টানটান স্নায়ুযুদ্ধ কাজ করছে? আর কেনই বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকে শুরু করে বর্তমান সরকারের অধীনেও আদালতগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন পাওয়ার যে অধিকার সেই অধিকারকে শোন এরেস্টের আইনি পেঁচাপেচিতে আটকে রাখা হচ্ছে? দর্শক, এই সব কিছুর পেছনের অদৃশ্য রাজনৈতিক সুতোটি ঠিক কার হাতে বাঁধা? আর চলতি বছরের শেষ নাগাদ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি বড় ধরনের ভূকম্পন আসতে যাচ্ছে? আজ তার আসল সমীকরণটা আমরা খুলাসা করে জানার চেষ্টা করব। দেখুন সুপ্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার ইতিহাস যারা সামান্য হলেও চর্চা করেছেন তারা খুব ভালো করেই জানেন যে এই অঞ্চলের রাজনৈতিক গতিপথ কখনো এক সোজা লাইনে চলে না বা সরলরেখায় চলে না। ইতিহাসের পাতায় একটু পেছনে ফিরে তাকালে দেখবেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর ধরে নেওয়া হয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আর বঙ্গবন্ধুর আদর্শের চিরতরে কিন্তু কবর রচনা হয়ে গেছে। দীর্ঘ ৬টি বছর প্রবাসে অমানবিক নির্বাসিত জীবন কাটাতে হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে, যার পেছনে তখন আসলে কোনো রাষ্ট্রীয় শক্তি ছিল না। ছিল কেবল পিতার যে রক্ত, সেই রক্তের অদম্য রাজনৈতিক উত্তরাধিকার। ১৯৮১ সালে যখন তিনি সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে এই পলিমাটিতে পা রেখেছিলেন, সেদিনও কিন্তু রাজপথের রাজনীতিতে তাকে খুব একটা সুযোগ দিতে চাননি উনার শত্রুরা। ইতিহাস সাক্ষী, পরবর্তী কয়েক দশকে সেই শেখ হাসিনাই হয়ে উঠেছিলেন আধুনিক বাংলাদেশের মূল স্থপতি এবং একক উন্নয়ন সংগ্রামের একমাত্র দিশারি। দর্শক, আজ ২০২৪ সালের আগস্টের রক্তক্ষয়ী সেই বিভ্রান্তিকর পরিস্থিতির পর যাকে সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে, আজ আবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো কেন তারই একটি ইমেইল বার্তার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে। আজকের রাজনীতির সবচেয়ে বড় অম্লমধুর দৃশ্যটি লুকিয়ে আছে ঢাকায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকারের এলোমেলো কূটনৈতিক চালচলনের মধ্যে। দেখুন, দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক বার্তা পাঠানো হচ্ছে, অথচ আশ্চর্যজনক বিষয় হলো ঢাকা থেকে সেই সম্মেলনে যোগ দেওয়ার ক্ষেত্রে চরম দ্বিধাদ্বন্দ্ব আর ভয় কাজ করছে। এর কারণটা কি? এর কারণটা একদম পরিষ্কার। দিল্লিতে আজ কেবল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাঁড়িয়ে নেই। দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের ৪ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। কূটনৈতিক পরিভাষায় একে বলা হয় কিস্তিমাত। তারেক রহমান যখন ভারতের কাছে গিয়ে বেইজিং এর সাথে অতি ঘনিষ্ঠতার বার্তা দেওয়ার চেষ্টা করেন, অথচ নিজের ঘরে ভারতের পছন্দের রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে
দমন পীড়নের মধ্যে রাখেন, তখন কূটনীতির যে মাঠ সেই মাঠে তাকে ব্যাকফুটে আসতেই হয়। ঢাকা আজ চীনের দিকে ঝুঁকে পড়ে দিল্লির নিমন্ত্রণ ঝুলিয়ে রাখছে ঠিকই, তবে আন্তর্জাতিক যে রাজনীতি সেই রাজনীতির মারপ্যাচ এত সহজ কিন্তু নয়। চীন আপনাকে হয়তো কিছু অর্থনৈতিক ঋণ বা প্রজেক্ট দিতে পারে, কিন্তু দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বাস্তবতা আর স্থিতিশীলতার আসল গ্যারান্টি ভারতের সাপেক্ষেই নির্ধারিত হয়। ইতিহাসের প্রতিটি মোড়ে কিন্তু দেখা গেছে বেইজিং তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থের বাইরে গিয়ে বিএনপি কিংবা অন্য কোনো দলের জন্য রাজনৈতিক ঢাল হয়ে কখনোই দাঁড়ায়নি। সুতরাং এখন বর্তমান সময়ে বিএনপি সরকারের জন্য তারা যে রাজনৈতিক ঢাল হয়ে দাঁড়াবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং এখানে আমেরিকার যে একটি বলয় বর্তমান সময়ে আমাদের বর্তমান সরকারকে ঘিরে তৈরি হয়েছে, সেখানে চীন চাইলেও আসলে খুব একটা জোর করে একক আধিপত্য বিস্তার করতে পারবে না। কারণ আমরা কিন্তু খুব ভালো করেই জানি আমেরিকা এবং চীনের মধ্যকার সম্পর্কটা বর্তমান সময়ে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। এবং এই দক্ষিণ এশিয়ায় কিন্তু আমেরিকা যদি কখনো ২ পা এগিয়ে আসে, চীন চায় ৩ পা এগিয়ে আসতে। অর্থাৎ তারা কখনোই কিন্তু একে অপরকে বিন্দুমাত্র কোনো বিষয়ে ছাড় দিতে রাজি নয়। এবং এখানে তাদের মধ্যে ৩য় ব্যক্তি বা ৩য় পরাশক্তি হিসাবে কাজ করছে ভারত। এবং ভারতের লবিটা যে শক্তির দিকে বেশি ঝুঁকি নেয়, সেই শক্তিটাই কিন্তু এই দক্ষিণ এশিয়াকে বেশি নিয়ন্ত্রণ করতে থাকে। এবং বর্তমান সময়ে আমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করছি চীন এবং ভারতের মধ্যকার সম্পর্কটা কিন্তু অতি মাখামাখি লেভেলে চলে গেছে। বিগত কয়েক বছর আমরা কিন্তু দেখেছি চীনের সাথে ভারতের অত্যন্ত দা-কুমড়ো সম্পর্ক ছিল। যে সম্পর্ক বর্তমান সময়ে এসে কিন্তু অনেকটাই তারা শিথিল করতে সক্ষম হয়েছে। আবার অপরদিকে আমেরিকার কথাকেও কিন্তু ছাড় দেয়া যাবে না। আমেরিকাও কিন্তু বর্তমান সময়ে ভারতের সাথে অত্যন্ত সূক্ষ্ম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করে চলেছে, যাতে করে তারা ভারতকে ব্যবহার করে এই দক্ষিণ এশিয়ায় তাদের আধিপত্য বিস্তার করতে পারে। কিন্তু চীন এই বিষয়টি সূক্ষ্ম নজরদারিতে রেখেছে, যার ফলশ্রুতিতে এখানে এখন পর্যন্ত কিন্তু আমেরিকার সব চাল সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। এমত অবস্থায় আমেরিকা প্রকৃতপক্ষে চাচ্ছে বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করতে। যার কারণে তারা কিন্তু বাংলাদেশের বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে সেই সরকার ব্যবস্থার সাথে অত্যন্ত মাখামাখিতে চলে গেছে। এবং এখানে কিন্তু চীন তাদের তীক্ষ্ণ নজরদারি রেখেছে। যার ফলশ্রুতিতে স্পষ্টভাবেই কিন্তু মনে হয় যে বর্তমান সরকার যদি খুব একটা বাজে পরিস্থিতি এখানে সৃষ্টি করে, তাহলে চীনও কিন্তু তাদের কূটনৈতিক তৎপরতা বা তাদের যে লবি রয়েছে সেই লবি কিন্তু কখনোই ছাড় দিবে না। আর এখানে কিন্তু আন্তর্জাতিক যে কূটনীতি সেই কূটনীতিতে ভারত এবং শেখ হাসিনা অনেকটাই এগিয়ে, যেখানে বর্তমান বাংলাদেশের বিএনপি সরকার অনেকটাই পিছিয়ে কিংবা বলা চলে চাপের মুখে রয়েছে। সুপ্রিয় দর্শক, একইভাবে দেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা এবং আইনি কাঠামোর দিকে তাকালে সেখানেও কিন্তু দেখা যায় চরম বৈপরীত্য এবং বিচারহীনতার চিত্র ফুটে ওঠে। যে আইনের শাসন আর মানবাধিকারের কথা বলে বিগত দিনে ঢাকঢোল পেটানো হয়েছিল, আজ তা কোথায় গিয়ে ঠেকেছে? সুপ্রিম কোর্টের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন থেকে শুরু করে সুশীল সমাজের যে সকল প্রতিনিধিরা আছেন, তারা আজ কিন্তু প্রশ্ন তুলছেন। একজন রাজনৈতিক নেতা বা বিচারক যখন একের পর এক সাজানো মামলায় আইনি লড়াই লড়ে জামিন পাচ্ছেন, ঠিক তখনই জেল গেটে তাকে সম্পূর্ণ নতুন একটি কাল্পনিক মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, যাকে আমরা কিন্তু বলছি শুন অ্যারেস্ট। সুপ্রিম কোর্টের মতো পরম পবিত্র প্রতিষ্ঠান যখন সাধারণ মানুষের মৌলিক যে অধিকার সেই অধিকার রক্ষার প্রধান অভিভাবক হওয়ার কথা, সেখানে বিশেষ কিছু রাজনৈতিক উদ্দেশ্যে ৪ সপ্তাহের জন্য জামিনের পথ স্থগিত রাখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকদের মতে এই স্থগিতাদেশের পেছনে মূল কারণ কোনো আইনি জটিলতা নয়, বরং আসন্ন আগস্ট মাসকে ঘিরে সরকার ও বিরোধীদের এক চরম রাজনৈতিক আতঙ্ক। দেখুন, 15ই আগস্টের সেই কালো রাতের শোকার্ত মানুষদের ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন পর্যন্ত আজ নিরাপত্তার দোহাই দিয়ে অবরুদ্ধ করার চেষ্টা চলছে।
কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে কি বঙ্গবন্ধুর যে আদর্শ বা আওয়ামী লীগের যে ইতিহাস, সেই ইতিহাসকে কখনো আসলে মুছে ফেলা সম্ভব? ১৯৭১ সালে এই ভূখণ্ডের স্বাধীনতা অর্জনে যে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়েছিল, যে দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এই দেশের বুনিয়াদি ভিত্তি গড়ে তুলেছিলেন, সেই দলকে রাতারাতি আইনি খাতা থেকে মুছে দেয়ার বা নিষিদ্ধ করার এই যে রাজনীতি, এটা কি শুধুই দেউলিয়াপনা ছাড়া আর কিছু নয়? এমন প্রশ্ন কিন্তু বর্তমান সময়ে বারবার ঘুরপাক খাচ্ছে। আপনাকে যদি বিশ্ব গণমাধ্যমের ভেতরের আসল খেলার দিকে নজর দিতে বলি, তবে আপনি দেখবেন এক অদ্ভুত সত্য উন্মোচিত হয়েছে। ফ্রান্সের এএফপি কিংবা যুক্তরাজ্যের রয়টার্স যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রকাশ করে, তখন তারা শুধু আসলে একটি সাধারণ সংবাদ পরিবেশন করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে তার যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার সংকেত দেয়। যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালে যে দৃষ্টিভঙ্গি লালন করেছিল, আজ তারা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভূরাজনৈতিক অঞ্চলে শেখ হাসিনার মতো একজন অভিজ্ঞ ও একই সাথে শক্ত রাজনৈতিক কাণ্ডারি ছাড়া দীর্ঘমেয়াদী কোনো উন্নতি ও শান্তি আসলে বজায় রাখা সম্ভব নয়। দেখুন, ধর্মীয় উগ্রবাদ আর রাজনৈতিক নৈরাজ্যের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যে অসাম্প্রদায়িক সুদৃঢ় নেতৃত্বের প্রয়োজন, বিশ্ব রাজনীতি আজ আবারও সেই চেনা এবং অভিজ্ঞ হাতের উপর কিন্তু ভরসা করতে চাইছে। ৭৮ বছর বয়সে এসে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড কিংবা চরম প্রাণনাশের ঝুঁকি জেনেও যিনি আসলে এএফপির সাক্ষাৎকারে প্রকাশ্যে বুক চিতিয়ে বলছেন যে দেশের কোটি কোটি মানুষের ভালোবাসার ডাকে সাড়া দিতে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলার মাটিতে পা রাখবেন, সেই শেখ হাসিনার ঐতিহাসিক রাজনৈতিক সাহসিকতাকে অবশ্যই আমাদের কিন্তু অ্যাপ্রিসিয়েট করা ছাড়া কোনো উপায় নেই। রাজনীতি আসলে কোনো কাঁচা অঙ্ক নয় যে বিএনপি সরকারের কয়েকটি উদ্দেশ্য প্রণীত মামলা আর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করলেই একটি বিশাল জনগোষ্ঠীর হৃদয় থেকে ৭ দশকের সোনালী যে ইতিহাস, সেই ইতিহাস কোনোভাবে মুছে ফেলা যাবে। আজ কিন্তু দেশের প্রতিটি কোণায় সাধারণ মানুষের জীবনযাত্রায়, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যে এবং শিক্ষার চরম অবক্ষয়ে মানুষ প্রতিটা মুহূর্তে বুঝতে পারছে যে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে কোনো এক অন্ধকার গহ্বরে ছেড়ে দেওয়া হয়েছে। যখন বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানাভাবে প্রশ্ন ওঠে, তখন সাধারণ মানুষ আদালতে গিয়ে আইনি বিচার পাওয়ার বদলে নতুন নতুন হেনস্থার মুখোমুখি হয়। তখন আসলে মানুষের জমানো ক্ষোভ ধীরে ধীরে কিন্তু গণবিস্ফোরণে রূপ নেয়। আজ হয়তো সেই ক্ষোভ আগ্নেয়গিরির মতো শান্ত দেখাচ্ছে, তবে ইতিহাস বলে এই নীরবতাই হলো এক প্রলয়ঙ্কারী রাজনৈতিক ঝড়ের বড় পূর্বাভাস। সুতরাং আপনি যদি সবকটি সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাকে একসুতোয় গাঁথেন, তবে দেখবেন ঢাকায় সরকারের ক্ষমতার অলিন্দে বর্তমান সময়ে যে অস্থিরতা কাজ করছে বা বিরাজ করছে, তা মূলত অভিজ্ঞতার অভাব আর ভূ রাজনীতিকে ভুলভাবে বোঝার মাসুল। নিজ দেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ভারতকে উপেক্ষা করা কিংবা দেশের সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় যে রাজনৈতিক শক্তি রয়েছে, সেই রাজনৈতিক শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে আইনি বেড়াজালে বন্দি রাখা আসলে কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে বলে কিন্তু মনে হয় না। ইতিহাস সবসময় শেষ হাসিটি সেই প্রজ্ঞাবান নেতৃত্বের জন্যই তুলে রাখে, যারা সমস্ত ঝড়ের মুখেও হিমালয়ের মতো অনড় থাকে। দেখুন, বৈশ্বিক শক্তিবর্গের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ভারতের কৌশলগত অনড় অবস্থান এবং দেশের ভেতরে গড়ে ওঠা সাধারণ মানুষের জনরোষ, এই সবকটি বিন্দু আজ কিন্তু একই জায়গায় এসে মিলছে। এই রেখার শেষ প্রান্তটি স্পষ্টভাবেই নির্দেশ করছে শেখ হাসিনার সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে, যা আসলে আমার দৃষ্টিতে যারা বর্তমান সময়ে বাংলাদেশকে নিয়ে ভিন্ন স্বপ্ন দেখছেন, তারা কল্পনাও করতে পারেননি। এবং সত্যের জয় চিরকালই হয়, ইতিহাস ঠিক এবং তার আপন নিয়মেই চলতে থাকে। এবং আমরা হয়তোবা অদূর ভবিষ্যতে দেখতে পাবো শেখ হাসিনা তার
আপন সম্মানে সসম্মানে বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এবং এর পরবর্তীতে সরকার আসলে কি করবে, সরকার শেখ হাসিনাকে কোথায় রাখবে এবং তার উপর আনীত অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়া কিভাবে হবে, এগুলো তারা কিভাবে সামাল দেয় এবং আন্তর্জাতিক যে পরিমণ্ডল যারা বর্তমান সময়ে শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়ার জন্য এত চক্ষুশূল হয়ে চেয়ে আছে, একদম বড়, বড় চোখ করে তারা তাকিয়ে থাকে তৃষ্ণার্ত কাকের মতো যে কখন শেখ হাসিনা একটা বক্তব্য দিবেন বা একটা সাক্ষাৎকার দিবেন। সেই আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক সম্প্রদায় তখন আসলে কিভাবে রিঅ্যাক্ট করে, এটার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই, অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়।